ইতালি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে সামরিক চুক্তি করতে চায়। এজন্য তারা দীর্ঘদিন যাবৎ তাদের ইনভয়কে বাংলাদেশে পাঠিয়েছে এবং বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের আলোচনা করেছে কীভাবে তারা বাংলাদেশের সাথে আসলে ডিফেন্স ডিল করতে পারে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সাহায্য করার মাধ্যমে বাংলাদেশের বড় বড় প্রকল্পে যুক্ত হতে পারে। এজন্য তারা বাংলাদেশের ফ্রিগেট এছাড়া বাংলাদেশের যে এয়ারক্রাফট সমস্যা রয়েছে এগুলোকে আসলে নিবারণ করতে চায়। বাংলাদেশের একটি দীর্ঘদিনের প্রয়োজন হচ্ছে যুদ্ধবিমান ক্রয় করা এবং হাই পারফরমেন্স ফ্রিগেট ক্রয় করা। এই দুইটি আসলে বাংলাদেশ অর্থের অভাবে বা বিশেষ করে বলতে গেলে ডলার সংকটের কারণে আসলে এখন পর্যন্ত ক্রয় করতে পারেনি। তো ভবিষ্যতে বাংলাদেশ করবে কিনা সেটাও বলা অনেকটাই মুশকিল, কেননা বাংলাদেশের বর্তমান সময়ে আসলে রিজার্ভ সংকট কিছুটা কমে আসলেও বাংলাদেশের হাতে এখন পর্যন্ত এত পরিমাণ অর্থ নেই যার মাধ্যমে বড় কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে। তবে বাংলাদেশকে অবশ্যই এই বিশ্ব যে ভূ রাজনৈতিক পরিস্থিতি রয়েছে তার উপর ভিত্তি করে বর্তমানে যেহেতু দক্ষিণ এশিয়া অনেক বেশি ক্ষেত্রে আসলে পরাশক্তিতে নজরে চলে এসেছে, তাই বাংলাদেশকে এক্ষেত্রে অবশ্যই যুদ্ধবিমান অথবা যুদ্ধ জাহাজ ক্রয় করতে হবে। বিশেষ করে যুদ্ধ জাহাজের প্রকল্পটি বাংলাদেশের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। একই সাথে আসলে যুদ্ধবিমান ক্রয় করাও জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ যেহেতু ইউরোপের কাছ থেকে বর্তমানে হাই পারফরমেন্স ফ্রিগেট বা মাল্টিরোল যে ফাইটার জেট রয়েছে সেগুলো ক্রয় করতে চায়, সেগুলো আসলে বাংলাদেশ দুইটি দেশ থেকে ক্রয় করতে পারে। তার মধ্যে একটি হতে পারে ইতালি, আরেকটি হতে পারে ফ্রান্স। আর এই দুইটি দেশের সাথে ভবিষ্যতে বাংলাদেশের একটি সামরিক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতালি বাংলাদেশের সাথে সামরিক চুক্তি করার প্রস্তাবটি বহু আগে দিয়ে রেখেছিল, একই সাথে ফ্রান্সও দিয়ে রেখেছে। তাই বলা যায় যদি এয়ারবাস বা রাফায়েলের মতো যুদ্ধবিমান যদি বাংলাদেশ ক্রয় করে ফ্রান্স থেকে, তাহলে ইতালির সাথে অবশ্যই বাংলাদেশ যে ডিলটি করতে পারে সেটি হচ্ছে হাই পারফরমেন্স ফ্রিগেট। এছাড়া ইতালি বিভিন্ন ডিফেন্স জায়েন্ট যেমন লিওনার্দোর মতো কোম্পানিগুলো বাংলাদেশে আসলে ইনভেস্ট করতে চায়। তো এই ইনভেস্টমেন্টগুলো করার জন্য আসলে তারা বাংলাদেশের সাথে একটি বড় ডিল করতে পারলে তখন তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারবে। বাংলাদেশ যদি নিজেদের মাটিতে হাই পারফরমেন্স ফ্রিগেট উৎপাদন করতে চায় তাহলে অবশ্যই ইতালি একটি ভালো মাধ্যম হতে পারে। বাংলাদেশের বিশ্বমানের কয়েকটি যুদ্ধ জাহাজ উৎপাদনকারী শিপইয়ার্ড রয়েছে, এর মধ্যে চিটাগং, ড্রাই ডক, অন্যদিকে হচ্ছে খুলনা শিপইয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য ইতিমধ্যে এরা বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ বা পেট্রোল যুদ্ধ জাহাজ উৎপাদন করে ফেলেছে, তাই তাদের আসলে অভিজ্ঞতা রয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশের জন্য ফ্রিগেট উৎপাদন করতে পারবে। অর্থাৎ প্রযুক্তি রফতানির মাধ্যমে যদি কোনো দেশ বাংলাদেশের এই দুইটি শিপইয়ার্ডকে ব্যবহার করে আসলে ফ্রিগেট উৎপাদন করতে যায় তাহলে বাংলাদেশ অবশ্যই ফ্রিগেট উৎপাদন করতে সক্ষম হবে। তাই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই দুইটি শিপইয়ার্ডের থেকে যদি বাংলাদেশ কখনো ফ্রিগেট উৎপাদন করতে চায় বা ফ্রিগেট ম্যানুফ্যাকচার করতে চায় তাহলে এই দুইটি শিপইয়ার্ডের সাহায্যে আসলে বাংলাদেশ বিভিন্ন দেশের ফ্রিগেটকে বাংলাদেশ উৎপাদিত করতে পারবে। তো এই জিনিসটির কারণে মূলত ইতালি বাংলাদেশকে প্রযুক্তি সহ ফ্রিগেট রপ্তানি করতে চায়। এছাড়া বাংলাদেশের অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশের স্যাটেলাইট প্রযুক্তি এবং বাংলাদেশের বিমান, এছাড়া এয়ারক্রাফট এবং বাংলাদেশের যে অ্যাটাক হেলিকপ্টারের ডিল রয়েছে এগুলো আসলে ইতালির নজরে রয়েছে। ইতালি মূলত 4 ধরনের হাই কোয়ালিটির ফ্রিগেট উৎপাদন করে থাকে। এই 4 ধরনের ফ্রিগেটের মধ্যে একটি হচ্ছে পেসকো ক্লাস ফ্রিগেট, আরেকটি ফ্রেম ক্লাস ফ্রিগেট, দোহা ক্লাস ফ্রিগেট, আরেকটি হচ্ছে পিপিএ ক্লাস ফ্রিগেট। এই 4টি ফ্রিগেটের মধ্যে বাংলাদেশ যে কোনো একটি ক্রয় করতে পারে। বিশেষ করে দোহা ক্লাস ফ্রিগেটকে কাতারের জন্য নতুনভাবে ডেভেলপ করে ইতালি। তাই বাংলাদেশের জন্য ইতালি চাইলে আসলে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে বাংলাদেশের আবহাওয়ার উপযোগী বা বাংলাদেশের সমুদ্রের উপযোগী করে নতুন মডেলের ফ্রিগেট তৈরি করে দিতে পারে। এবং ইতালির কাছে যেহেতু অ্যাস্টার 30 মতো খুবই শক্তিশালী ডিফেন্স সিস্টেম রয়েছে এবং লং রেঞ্জ ডিফেন্স সিস্টেম রয়েছে, তাই বাংলাদেশের জন্য এ ধরনের ফ্রিগেট অনেক বেশি হাই ক্লাস হতে পারে। এবং আশেপাশের যে কোনো প্রতিবেশী দেশের থেকে বাংলাদেশ যদি ডিফেন্স ফ্রিগেট উৎপাদন করতে পারে, বিশেষ করে এয়ার ডিফেন্স ভিত্তিক যে ফ্রিগেটগুলো রয়েছে, বাংলাদেশ যদি অ্যাস্টার 30 বা অ্যাস্টার 15 ক্রয় করতে পারে, অ্যাস্টার 15 যদিও অনেকটা শর্ট রেঞ্জ বলা যায়, আর অন্যদিকে অ্যাস্টার 30 ক্রয় করতে পারলে বাংলাদেশ এক্ষেত্রে ফ্রিগেটও অনেক বেশি শক্তিশালী অবস্থায় থাকবে দক্ষিণ এশিয়ার অন্যান্য যে কোনো দেশের তুলনায়। এমনকি বলা যেতে পারে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেরা ফ্রিগেটটি পেয়ে যাবে যদি এয়ার ডিফেন্স অ্যাস্টার 30 মতো জিনিস ব্যবহার করতে পারে বাংলাদেশ তাদের ফ্রিগেটে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ যদি ইতালি থেকে ফ্রিগেট ক্রয় করে এবং তা যদি বাংলাদেশের মাটিতে কিছুটা উৎপাদন করতে পারে, অর্থাৎ 2টি ফ্রিগেট হয়তো ইতালি থেকে উৎপাদন হবে এবং বাকি 4টি বা 5টি ফ্রিগেট বাংলাদেশের মাটিতে উৎপাদন হবে, তাহলে বাংলাদেশ অবশ্যই প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারটি অনেকটা নিশ্চিত করতে পারবে এবং বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে আরও ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ধরনের ফ্রিগেট উৎপাদন করতে পারবে। একবার প্রযুক্তি হস্তান্তর হয়ে গেলে বাংলাদেশ ভবিষ্যতে আর অন্য দেশের উপর তেমন নির্ভরশীল থাকবে না ফ্রিগেট উৎপাদনের ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশের পূর্বে বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে ইতালির সাথে বাংলাদেশ একটি বড় ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশ এদিকে কাজে লাগাতে পারে তাহলে অনেকটা সহজ ইতালি থেকে প্রযুক্তি নিতে পারবে এবং সেগুলো অনেকটা হাই ক্লাস হবে, যেহেতু ইতালি ফ্রিগেট উৎপাদনে পৃথিবীর সেরা দেশগুলোর মধ্যে একটি। আর আমেরিকার মতো দেশও আসলে ইতালি থেকে ফ্রিগেট করা থাকে, বিশেষ করে ফ্রেম ক্লাস ফ্রিগেট আমেরিকার টেন্ডারে জয়লাভ করেছে। একই ধরনের বাংলাদেশও করতে পারে যে ইতালির কাছ থেকে একটা হাই ক্লাস ফ্রিগেটের প্রযুক্তি ক্রয় করতে পারলে তাহলে বাংলাদেশ এক্ষেত্রে ফ্রিগেট শিল্পে দক্ষিণ এশিয়ার সেরা একটা অবস্থানে থাকবে বলে আশা করা যায় ইনশাল্লাহ। তো আজকের জন্য এখানে শেষ করছি। এছাড়া আপনার কোন বিষয় ভিডিও চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখাবো অন্য কোনো চ্যানেল ইনশাল্লাহ। বাই।